বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে পরিমাণগত রসায়নের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অঙ্কগুলো আপনারা নিশ্চয়ই আগে করেছেন, কিন্তু সামনে যেহেতু পরীক্ষা, তাই আপনাদের রিভিশন দেওয়ার উদ্দেশ্যে দুটা গুরুত্বপূর্ণ ম্যাথ আমি আজকে করাই দিব। আশা করি আপনাদের ফার্স্ট ফাইনালি এই অধ্যায়ে যাদের আছে তাদের অনেক উপকার হবে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে, এখানে আমি দুইটা সমস্যা নিয়ে আলোচনা করতেছি, একটা প্রশমন বিক্রিয়ার আর আরেকটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তো প্রশমন বিক্রিয়ার যে অঙ্কটা সেটা আমরা প্রথমে করাই দিচ্ছি। এটা সিলেট বোর্ড 2000 কি বলেন 22 সালে প্রশ্ন। একটু খেয়াল করেন, এখানে তোমার হচ্ছে সি পাত্রের দ্রবণে উপস্থিত সোডিয়াম আয়নের সংখ্যা হিসাব করতে বলছে। তো সি পাত্রে আমাদের কি আছে, 250 মোল 0.25 মোলার সোডিয়াম কার্বন আছে। এই অঙ্কটাতে অনেকে ভুল করে। হ্যাঁ, প্রথমে যে কাজটা করতে হবে, আগে ওই পাত্রের সোডিয়াম কার্বনেটের মূল সংখ্যা বের করে নিতে হবে। তাহলে আমরা মূল সংখ্যাটা যদি বের করি, তাহলে আমরা বলবো যে সি পাত্রে সোডিয়াম কার্বনেটের মূল সংখ্যা হচ্ছে 250 ইন্টু 0.25 ডিভাইডেড বাই 1000। এই সূত্র দিয়ে আমরা আসলে মূল সংখ্যা বের করি। সূত্রটা হচ্ছে কি, এসডি বাই 1000। তো আমি এখানে সরাসরি বসাই দিলাম 250 ইন্টু 0.25 ডিভাইডেড বাই 1000। তাহলে মূল সংখ্যা কেমনে বের করি, এসবি বাই 1000, এসবি বাই 1000, 0.0625 মোল। সূত্রটা কিভাবে আসে আমি দেখাই দিই। এখানে n ইকুয়াল হচ্ছে এসবি বাই 1000 মূল সংখ্যা বের করে। এখন দেখো, এখানে সোডিয়াম আয়নের সংখ্যা হিসাব করতে বলছে। কারণ আবার আমরা জানি 1 মোল সোডিয়াম কার্বনেটকে যখন তুমি ভাঙবে, তখন 2 মোল সোডিয়াম আয়ন প্লাস হচ্ছে 1 মোল কার্বনেট আয়ন থাকবে। তার মানে 2 মোল সোডিয়াম আয়ন। তাহলে এখন আমরা লিখতে পারি 1 মোল সোডিয়াম কার্বনেটে থাকে 2 মোল সোডিয়াম প্লাস আয়ন। তাহলে এখানে যে ওই পাত্রের মধ্যে আমরা সোডিয়াম কার্বনেট কত পেয়েছিলাম, 0.625 মোল সোডিয়াম কার্বনেট থাকবে, সমান সমান 2 ইন্টু 0.625 মোল সোডিয়াম আয়ন। এখন এইটাকে গুণ করবো 0.0625, এটাকে 2 দ্বারা গুণ করলে আসে 0.125 মোল সোডিয়াম আয়ন। এখন তারা তো সংখ্যা বের করতে বলছে, তো এইটাকে আমরা জানি 1 মোল মানে হচ্ছে 6.023 10 টু দি পাওয়ার 23। তাহলে এতটি সোডিয়াম আয়ন। তাহলে মূলে নেওয়ার পরে সেটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করলেই সংখ্যায় বের হয়ে যাবে। তাহলে মূলে নেওয়ার পর কি করতে হবে, অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করে দিলেই সংখ্যা বের হয়ে যাবে। তাহলে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এইটাকে গুণ করে দিলে যে মান আসবে সেটাই অ্যান্সার। 7.528 7.52875 আছে। তাহলে প্লট এই 10 টু দি পাওয়ার 23 সোডিয়াম আয়ন। তাহলে খুব সিম্পল একটা অঙ্ক। তো প্রথমে আমরা আগে মূল সংখ্যা বের করে নিব, তারপর আমরা দেখবো ওই যৌগটার মধ্যে কত মোল সোডিয়াম আয়ন আছে। ওইখান থেকে ওই যে পরিমাণ ছিল, ওই পরিমাণ দিয়ে হিসাব করবো আমরা আসলে ওই দ্রবণের মধ্যে কত মোল সোডিয়াম আয়ন আছে। মোলে নেওয়ার পর এটা অ্যাভোগাড্রো সংখ্যাটা গুণ করলেই সংখ্যা বের হয়ে যাবে। সুন্দর করে ফিনিশিং দিয়ে দিবা। সুতরাং দ্রবণে সোডিয়াম আয়নের সংখ্যা, এই ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর, মানে দরকার। তুমি অনেক সময় অঙ্ক করো কিন্তু ফিনিশিং দাও না। আমরা যে কোনো জিনিসের একটা ভূমিকা আছে এবং উপসংহারও আছে, দেখতে কিন্তু তখন ভালো লাগে। তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছে। এবার
আমরা চলে যাব পাত্র তিনটিকে একত্রে মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি কিরকম হবে। তিনটা পাত্র একত্রে মিশ্রিত করলেও অনেকে তোমরা পারো না, সেটা আমরা এই অঙ্কটা কিন্তু ওই যে ঘ, এই অঙ্কটা অনেকগুলো নিয়মে করা যায়। তো আমি সম্ভাব্য সহজ নিয়মটাই তোমাদেরকে করাচ্ছি। একটু সময় দিলাম, তুলে নাও। এখন আসো আমরা পরের অঙ্কে চলে যাই। সেটা হচ্ছে আমরা পাত্র তিনটে একত্রে মিশ্র করলে দ্রবণের প্রকৃতি কিরকম হবে সেটা নির্ণয় করবো। তাহলে এখানে আমরা যদি করতে চাই সেটা হচ্ছে তোমার প্রত্যেকটা পাত্রে আমরা মূল সংখ্যা বের করে নেব। এর মধ্যে আমরা গণন হতে প্রাপ্ত সি পাত্রের মূল সংখ্যা বের করছিলাম। এটা হচ্ছে 0.0625 মোল। 0.0625 মোল। তাও আমরা একটু দেখে নিই, যেহেতু আমি এটা মুছে ফেলছি। 0.25 ভাগ 1000, হ্যাঁ 0.0625। ঠিক একই রকম ভাবে আমরা এ পাত্রে মূল সংখ্যা বের করব। এ পাত্রে মূল সংখ্যা, তাহলে এই পাত্রের মূল সংখ্যা কত হবে? 680, হ্যাঁ, ইন্টু 0.15 ডিভাইডেড বাই 1000, এত মোল। বা আমরা সরাসরি লিখতে পারি HCl এর মূল সংখ্যা। এভাবে লিখলেও আরো সুন্দর হয়। HCl এর মূল সংখ্যা 15 ডিভাইডেড বাই 1000, তার মানে হচ্ছে 0.102, তাহলে মূল সংখ্যা। তারপর হচ্ছে বি পাত্রের মূল সংখ্যা, 4040, 0.1 ডিভাইডেড বাই 1000। অঙ্কগুলো মূল সংখ্যা দিয়ে করাটাই সহজ, উত্তম। তাহলে অনেকে আয়তন দিয়ে করে, সেটা অনেক মানদণ্ডের নিয়ম। 0.044 মোল। আরো অনেক নিয়ম কিন্তু বাংলাদেশে অনেক টিচাররা আরো অন্যান্য নিয়মেও করে থাকেন। তাহলে এখন আমরা কি দেখতে পাইলাম? এখানে ক্ষারক হচ্ছে দুটা আর এসিড কি একটা। তাহলে আমরা প্রথমে এ ও বি পাত্রের দ্রবণের মধ্যে বিক্রিয়া করব, ধাপে ধাপে করব। এ ও বি পাত্রের মিশ্রণের ক্ষেত্রে, কারণ যখন তিনটা মিশাবা, অ্যাসিডটা প্রথমে হয় সোডিয়াম কার্বনেট, না হয় সোডিয়াম হাইড্রোজেন বিক্রিয়া করবে। অবশিষ্ট যদি অ্যাসিড থাকে তাহলে বাকি অন্য ক্ষারকের সাথে বিক্রিয়া করবে। তাহলে এই পাত্রের এ প্লাস বা বি পাত্রের মিশ্রণের ক্ষেত্রে তোমার হচ্ছে আমরা মিশ্রণে যখন বলবো তখন বিক্রিয়া করতে হবে। তাহলে HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, তো বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড আর পানি হয়। তো এখানে সমতা করা লাগে না। তাহলে বিক্রিয়া অনুসারে আমরা দেখি কার পরিমাণ কম। হ্যাঁ, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কম, কারণ বি পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড, এ পাত্রে অ্যাসিড, আর বি পাত্রে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অ্যাসিডের পরিমাণ হচ্ছে 0.044 মোল বি পাত্রে, আর এটা হচ্ছে 0.06, তাহলে এটা পরিমাণ বেশি। তাহলে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড তোমার হচ্ছে সমান সমান বা সমতুল্য দিতে পারো, বা 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তোমার হচ্ছে 1 মোল HCl এর সাথে।
তাহলে সুতরাং 0.044 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া কত ঠিক 0.044 মোল HCl এর সাথে। ফলে দ্রবণে 0.0625 মাইনাস 0.044 বা হচ্ছে দ্রবণে বা বিয়োগ করে যত হয় তত মোল অ্যাসিড অবস্থিত থাকবে। 0.0625 মাইনাস 0.044 0.0185 মোল HCl অবশিষ্ট থাকে। এই যে অবশিষ্ট HCl ওইটা পরবর্তীতে সোডিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করবে। তাহলে দেখো এখানে 1 মোল সোডিয়াম বিক্রিয়া করে 1 মোল HCl এর সাথে, তাহলে 0.04 সোডিয়াম হাইড্রোক্সাইড ঠিক 0.044 HCl এর সাথে বিক্রিয়া করবে। তো এখন হচ্ছে তোমার মানে A প্লাস সি পাত্রের মিশ্রণের ক্ষেত্রে, তাহলে A প্লাস সি পাত্রে কি মিশ্রণের ক্ষেত্রে এখানে তাহলে কি হবে, এখানে HCl এর সাথে সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া হয়ে সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি হয়। তাহলে এখানে সোডিয়াম 2 মোল আছে, তাই এখানে 2 দাও, তাহলে হাইড্রোজেন এখানে 2 দাও, ব্যালেন্স হয়ে গেল। তাহলে এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা তোমার বিক্রিয়া অনুসারে লিখবো যে এখানে দেখবো অ্যাসিড আর ক্ষারকের মধ্যে কার পরিমাণ বেশি। আমরা দেখতেই পাচ্ছি অ্যাসিডের পরিমাণ 0.0185 আর এই পাত্রের ক্ষারকের পরিমাণ হচ্ছে 0.102 মোল। তার মানে ওখানে ক্ষারকের পরিমাণ বেশি, ক্ষারক কি থাকবে, অবশিষ্ট থাকবে। তাহলে আমি উপরের অংশটুকু তোমার একটু মুছে অঙ্কটা আমাদের করতে হবে। হ্যাঁ, নিচে তো আর জায়গা নেই, অথবা আমরা বায়ে করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তোমাদের সময় দিলাম, তোমরা তুলে নাও, আমি উপরের অংশটুকু মুছে নিই। তাহলে আমাদের একটু মনে রাখা দরকার যে এখানে আমাদের হাতে আছে হচ্ছে 0.0185 আর এ পাত্রের মোল সংখ্যা অর্থাৎ সি পাত্রের মোল সংখ্যা হচ্ছে 0.0625। সি পাত্রের মোল সংখ্যা 0.06 আর এখানে আছে 0.01। আচ্ছা, আমরা এই এতটুকু অংশ মুছে দিই, যদি বাকিটা ওই অংশের মধ্যে আমরা করে নিই, তাহলে আমাদের ওই মানটা চোখে থাকবে। আমি এটা ব্লক করে তোমাদেরকে দিয়ে দিলাম। হ্যাঁ, এটা পরের অংশ, শেষ অংশ। এখন বিক্রিয়া অনুসারে আমরা কি লিখবো, যে 2 মোল HCl বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম কার্বনেটের সাথে, তাহলে 1 মোল HCl বিক্রিয়া করে হাফ মোল সোডিয়াম কার্বনেটের সাথে। তাহলে 0.0625 সরি তোমার হচ্ছে 0.0185 মোল HCl বিক্রিয়া করে 0.0185 বাই 2 মোল। তাহলে এখানে ভাগ করে দাও, কত হয়, 0.0185 ভাগ 2, বিক্রিয়া করলে এখানে হয় হচ্ছে 9.25 10 to the power -3 মোল সোডিয়াম কার্বনেট। তাহলে সুতরাং দ্রবণে সোডিয়াম কার্বনেট অবশিষ্ট থাকে, এটা বিয়োগ করে দাও 0.0625 থেকে। তাহলে বিয়োগ করলে এটা আসে হচ্ছে যে 0.0625 মাইনাস 9.25 into 10 to the power -3। বিক্রিয়া করে দিলে এটা আসে হচ্ছে
0.05325 মোল। তাহলে এই দ্রবণীয় সোডিয়াম কার্বন অবশ্যই থাকে 0.05325 মোল। সুতরাং দ্রবণের প্রকৃতি হচ্ছে ক্ষারীয়। এই হচ্ছে অঙ্কটা। তো আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। একটু তুলে নেন। আমরা নেক্সট অন্য কি প্রশ্ন আলোচনা করে যাই, একটু দেখে নিন। ও হো হো হো, আমি একটা জায়গায় ভুল করেছি। সেটা হচ্ছে আমরা 0.0625 এটা থেকে বিয়োগ করছি। আসলে এই জায়গায় হবে 0.102 মোল। তাই তো বলি অঙ্কটা অচেনা অচেনা লাগে কেন। তাহলে এখানে 0.102 মাইনাস 0.044, মানে এই অঙ্ক করতে করতে তো হাফিজ হয়ে গেছিলাম, কিন্তু মান ভুল বলে। তাহলে এখানে যদি এত মোল HCl থাকে, তাহলে পুরো অঙ্কটাই কারেকশন করতে হবে 0.058। তো 0.058 ভাগ 2 ভাগ হচ্ছে 2, 0.029। হ্যাঁ, তাহলে এই 0.029 বিয়োগ করতে হবে 0.0625 থেকে, তাহলে থাকে অবশ্যই থাকবে কত, 0.0625 মাইনাস 0.029 সমান সমান 0.035 মোল। সুতরাং দ্রবণের প্রকৃতি কি ক্ষারীয়। তো প্রথম ক্লাস করাচ্ছি, তো তোমার হচ্ছে ইন্টারমিডিয়েটের ক্লাস অনলাইনে, তো কিছুটা ভুল হবে, এটাই স্বাভাবিক, কিন্তু পরবর্তী ক্লাসগুলো আরো দুর্দান্ত হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা তুলো, আমরা পরের সৃজনশীলে চলে যাবো একটু পর। তো আশা করি অঙ্কটা খুব সহজ নিয়মেই তোমাদেরকে করাইছি। মূল সংখ্যা দিয়ে 2 ধাপে অঙ্কটা করলেই তোমাদের জন্য সুবিধা হবে। অনেক সময় আমি নিজেই করাইছি যে 2টা ধারককে একটা ধারকে আমরা কনভার্ট করে নিই। তো এই কনভার্ট করতে গেলে তোমরা অনেকে ভুল করো, তাই ওই নিয়মটা আর করাইলাম না। এটা কিন্তু আমরা মানে ভর বের করেও অঙ্কটা করতে পারি। সবগুলো পাত্রে ডাব্লিউ বের করে নেব। ডাব্লিউ বের করার পর HCl এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে দেখবো সোডিয়ামের কত গ্রাম থাকে, সেটা দিয়ে আমরা আবার সোডিয়াম কার্বনেট দিয়ে করতে পারবো। অনেক নিয়ম অঙ্ক করা যায়। আরেকটা নিয়মও আছে, তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা দিয়েও অঙ্ক করা যায়। ওইটা খুব বেশি সবাই প্র্যাকটিস করে না, তাই মূল সংখ্যা দিয়ে আমরা করাইলাম। এখন আসেন 2 নম্বর সৃজনশীলটা। তো 2 নম্বর সৃজনশীলটা যদি আলোচনা করতে চাই, তাকে আমরা বস্তু বিক্রিয়াটা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করে। তো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করতে গেলে কয়েকটা জারক ও বিজারকের কে মানে কে কয়টা ইলেকট্রন গ্রহণ করে, কে কয়টা ইলেকট্রন ত্যাগ করে, সেগুলো আমার জানা থাকা লাগবে। তাহলে আমরা কয়েকটা জিনিস তোমাদেরকে একটু দেখাই। জারক কারা? যারা ইলেকট্রন গ্রহণ করে। এবং এখানে আমাদের পরিচিত জারক হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ওইটা আয়নিত রূপ, মানে এরা
বিক্রিয়া করার আগে কিছুটা আয়নিত হয় যৌগটা। তাহলে এই আয়নিত রূপটা কি? এটা আয়নিত রূপ হচ্ছে Mn(O4-) সে কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 5টা ইলেকট্রন গ্রহণ করে কিসে কনভার্ট হয়? হ্যাঁ, Mn, আচ্ছা, গৃহীত ইলেকট্রন আর হচ্ছে পরিবর্তিত রূপ, মানে ইলেকট্রন গ্রহণ করে সে কিসে কনভার্ট হয়? সে 5টা ইলেকট্রন গ্রহণ করে Mn2+ কনভার্ট হয়। Mn2+ কি কনভার্ট হয়। তারপর হচ্ছে তোমার পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7, এটা আয়নিত রূপ কি? ক্রোমেট আয়ন। কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 6টা। গ্রহণ করে কিসে কনভার্ট হয়? ক্রোমিক 3+ আয়নে কনভার্ট হয়। তারপর কয়েকটা বিজারক, এর মধ্যে অন্যতম হচ্ছে ফেরাস সালফেট, এটার আয়নিত রূপ হচ্ছে Fe2+। কয়টা ইলেকট্রন ত্যাগ করে? একটা। ত্যাগ করে কিসে কনভার্ট হয়? ফেরিক আয়নে কনভার্ট হয়। তারপর হচ্ছে তোমার অক্সালিক অ্যাসিড, C2O4, আয়নিত রূপ কি? C2O4(2-). কয়টা ইলেকট্রন ত্যাগ করে? দুইটা। কিসে কনভার্ট হয়? কার্বন ডাই অক্সাইড। এই যে বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে। হাইড্রোজেন সালফাইড, আয়নিত রূপ কি? সালফাইড। ইলেকট্রন ত্যাগ করছে কয়টা? দুইটা। কিসে কনভার্ট হয়? সালফাইড। তারপর হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, আয়নিত রূপ কি? O2(2-). কয়টা ইলেকট্রন ত্যাগ করে? দুইটা। কিসে কনভার্ট হয়? অক্সিজেন। আর কি আছে? হাইড্রোজেন সালফাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, মোটামুটি এইগুলো। আরো কয়েকজন আছে, যেমন সোডিয়াম থায়োসালফেট আছে, H2O3, ইলেকট্রন কনভার্ট হয়েছে, এটা আয়নিত রূপ হচ্ছে C2O2-, দুইটা ইলেকট্রন ব্রেক করে এটা H4O6(2-), এটা কনভার্ট হয়। তো এই বিক্রিয়াগুলো দিয়ে আমাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে, কে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে, কে কয়টা গ্রহণ করছে। হ্যাঁ, এটা যদি আমরা মনে রাখতে না পারি তাহলে কিন্তু আমরা জ্বালানি বিজ্ঞান সমাধা করতে পারবো না। তো এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখুন, তুলে নিন। আমরা পরবর্তী অঙ্কতে চলে যাই। উদ্দীপকের বিক্রিয়াটা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমাধান করো, মানে জ্বালানি বিজ্ঞান পদ্ধতিতে সমাধান করতে বলছি। তাহলে এখন এটা আমরা খুব সহজেই করে নিতে পারি, যেহেতু আমাদের রুলস আমাদের জানা, এই রুলস যদি জানা থাকে। আর আমরা বিজারণ বিক্রিয়ার সময় আমাদের একটা কথা মনে রাখতে হবে, যে বিজারণ বিক্রিয়ার সময় জারকের সঙ্গে যতটা অক্সিজেন থাকবে তার দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন বায়ে যোগ করতে হয়, যতটা অক্সিজেন থাকবে তার সমান সংখ্যক পানি ডানে যোগ করতে হয়। আবার বলি, বিজারণ বিক্রিয়ার সময় যতটা জারকের সঙ্গে যতটা অক্সিজেন থাকবে তার সমান সংখ্যক পানি ডানে যোগ করতে হয়, তার দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন বায়ে যোগ করতে হয়। এখন আমরা বিক্রিয়াটা সমতা করে ফেলি। সেটা হচ্ছে যে তোমার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করা। তাহলে গ নাম্বার, তাহলে এখন আগে আমরা লিখব যে উদ্দীপকের বিক্রিয়াটি হলো বিক্রিয়াটি কি হবে? যেহেতু এখানে আয়রন প্রবেশ করবে, তাহলে আয়রন সালফেট তৈরি হবে, সালফারিক অ্যাসিড দ্রবন্ত থাকবে, তার সাথে মেশানো হয়েছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা কিন্তু ঢাকা বোর্ডে ওয়ার্ডে লেখা ছিল, আমি জাস্ট লেখাটা বাঁচানোর জন্য এরকম মানে হচ্ছে পাথর ইউজ করছি। তাহলে এখানে বিক্রিয়া করে কি কি উৎপাদন হয়, একটা নিয়ম আমি অনেক স্টুডেন্টদেরকে শেখাই, সেটা হচ্ছে সালফারিক অ্যাসিড সহকারে যখন বিক্রিয়া করবে যতটা ধাতব পরমাণু থাকবে ততটা ধাতব সালফেট হবে, অর্থাৎ পটাশিয়াম সালফেট যতটা ধাতব পরমাণু থাকবে ততটা ধাতব সালফেট হবে, ফেরিক সালফেট আর হচ্ছে তোমার পানি। এই হচ্ছে বিক্রিয়াটা। এখন এটা আমরা কি করব? সমতা করব। তো সমতা করতে গেলে আমাদেরকে প্রথমে আয়নিত রূপটা লিখলে ভালো, কারণ অনেক সময় আয়নিত রূপ দিয়ে কিন্তু সমতা করতে বলবে। আয়নিত রূপ কি? ফেরাস সালফেট আয়নিত রূপ Fe2+। সালফারিক অ্যাসিড আয়নিত রূপ মনে রাখবা H+ আয়ন, এটার আয়নিত রূপ হচ্ছে ম্যাঙ্গানিজ আয়ন, MnO4 আয়ন। তাহলে এখানে হচ্ছে এটা তো দর্শক আয়ন, তো আয়নিত রূপ নাই, Mn2+ আয়ন, ফেরিক 3+ আয়ন আর হচ্ছে পানি।
এখন আমরা জানি কে ইলেকট্রন ত্যাগ করে, কারণ বিজার ইলেকট্রন ত্যাগ করবে। তো বিক্রিয়াটিতে Fe2+ আয়ন একটি ইলেকট্রন ত্যাগ করে Fe3+ আয়নে জারিত হয়। তাহলে সুতরাং জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া। তাহলে জারণ অর্ধবিক্রিয়াতে কি হয়? Fe2+ আয়ন ইলেকট্রন ত্যাগ করে Fe3+ আয়ন হয়, প্লাস একটা ইলেকট্রন, সমীকরণ নাম্বার 1। আবার তোমার হচ্ছে কি বলে, ম্যাঙ্গানিজ আয়ন কি, যেহেতু জারক 5টি ইলেকট্রন গ্রহণ করে কি হয়? বিজারিত হয়। বিজারিত করে Mn2+ আয়নে বিজারিত হয়। সুতরাং বিজারণ অর্ধ বিক্রিয়া, তো বিজারণ অর্ধ বিক্রিয়া যেটা হয় সেটা হচ্ছে তোমার এখানে ম্যাঙ্গানিজ আয়নটা লেখার পরে আমরা 5টা ইলেকট্রন দিব, কিন্তু আমরা বলছিলাম যতটা অক্সিজেন থাকবে তার দ্বিগুণ হাইড্রোজেন আয়ন ডানে যোগ করতে হবে। এটা একটা রুলস। কিসে কনভার্ট হয়? Mn2+ আয়নে কনভার্ট হয়। যত সংখ্যক অক্সিজেন থাকবে তার সমান সংখ্যক পানি ডানে যোগ করতে হবে। সমীকরণ নাম্বার 2। তাহলে এই হয়ে গেল আমাদের তোমার হচ্ছে জারণ বিজারণ অংশ। এখন আমরা যদি ইলেকট্রন সংখ্যা সমান করতে চাই, তাহলে 1 নংকে আমরা গুণ করব হচ্ছে 5 দ্বারা, 2 নংকে গুণ করব কয় দ্বারা? 2 দ্বারা। তো গুণ করার পর ইলেকট্রন সংখ্যা সমান হয়ে যাবে। আমাদের জারণ বিজারণ বিক্রিয়া করার পর মেইন টার্গেটই হবে ইলেকট্রন সংখ্যা সমান করা। তাহলে এখানে কি হবে? Fe2+, এখানে আমরা 5 দ্বারা গুণ করছি, আর এটাকে আমরা গুণই করি নাই, না সরি, এটা কোন সংখ্যা দ্বারাই গুণ করতে, 1 দ্বারা গুণ করছি। তাহলে Mn4- তারপর হচ্ছে 8টা H+ আয়ন, তোমার হচ্ছে 5টা Fe3+ আয়ন, ম্যাঙ্গানিজ 2+ আয়ন, তারপর হচ্ছে তোমার 4টা পানি। তাহলে এখানে আমরা কি করলাম? এখানে আমরা ইলেকট্রন সংখ্যা সমান করছি, ওখানে 5 দ্বারা গুণ করছি, আর এখানে হচ্ছে কি 3 দ্বারা গুণ করছি, মানে কোন সংখ্যা দ্বারাই গুণ করিনি। এখন দেখো তোমার হচ্ছে আমরা যদি মানে কি বলে এটাকে মানে সমান করতে চাই, তাহলে এখানে দেখো, এখানে এই ডান পাশে কিন্তু ফেরাসটা Fe2 আকারে আছে। কি আকার আছে? Fe2+ আয়ন আছে, মানে 2টা আয়ন আছে। এখন আমরা এদিকে 5 দ্বারা গুণ করলাম, এদিকে 5 দ্বারা গুণ করি, তাহলে এটা 10টা হয়ে গেল না? তো 10টা হয়ে গেলে তো সমান হইল না। তাই এটা তোমার হচ্ছে আমরা এটা কি করছি আমরা, 5টা ইলেকট্রন, আর ওখানে হচ্ছে কি বলে 5, তাহলে 5টা করেছেন। এখানে এটা আসলে মানে একটু অন্যভাবে করা উচিত। আমরা এখানে ইলেকট্রন সংখ্যাটাকে সমান করতে যে আমাদের একটু মাথায় রাখতে হবে যে আয়রনের ব্যাপারটাও, আয়রন এখানে একটা, এখানে হয়ে গেছে কি 2টা। তাহলে এই যে 2টা যদি থাকে, তখন এই বিজোড় সংখ্যা দিয়ে আসলে আমরা এটাকে সমতা করতে পারবো না। বিজোড় সংখ্যা বলতে ওই যে আয়রন মানে আছে, সেখানে তো তোমার 5/2 আকারে লিখতে হবে, নাহলে তো সমান হবে না। তো এটা করার থেকে আমরা আসলে উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে দেব। হ্যাঁ, 2 দ্বারা গুণ করলেই এটা হয়ে যাবে 10টা Fe2+ আয়ন, 2টা ম্যাঙ্গানিজ আয়ন,
16টা H প্লাস আয়ন। এখন দেখবো একদম পুরোপুরি সমতা হয়ে যাবে। তারপর 10টা ফেরিক আয়ন, 2টা ম্যাঙ্গানিজ আয়ন, 8টা পানি। তাহলে এখানে 2 দ্বারা গুণ করে, 2 দ্বারা কি গুণ করে। কেন 2 দ্বারা গুণ করলাম আবার বলি। তুমি যদি এখানে বিজোড় সংখ্যা রাখো আয়রন, তাহলে এইদিকে এই যোগের সামনে 5 বসালে ফেরাস সালফেট হবে, কিন্তু এইদিকে 5 বসালে কিন্তু এটা হয়ে যাবে কি 10টা ফেরাস আয়ন। তাহলে তার মানে কি দাঁড়াইলো? তার মানে হচ্ছে এটা তোমার মানে সমতা হইলো না। এখন পূর্ণ সংখ্যা অর্থাৎ জোড় সংখ্যা যদি করি, তাহলে এখানে 10টা হলে এখানে 10টাকে আমরা 2 ভাগে ভেঙে দিতে পারি, 5 দুগুণে 10। এই জন্য আমাদেরকে 2 দ্বারা কি করা হচ্ছে, গুণ করা লাগতেছে। ঠিক আছে, এটা মনে রাখলেই হবে যে আয়রন এখানে একটা দেখাচ্ছে আর এখানে 2টা দেখাচ্ছে। তো আমরা এটা আয়রন ওখানে ফেরিক সালফার আকার আছে, এখানে ফেরাস সালফার আকার আছে। তো এইরকম অবস্থায় যদি থাকে তাহলে তোমাকে অবশ্যই মানে মানে 2 দ্বারা মানে জোড় সংখ্যায় থাকতে হবে ইলেকট্রন মানে আয়রনের ব্যাপারটা। তো আয়রন তো এখানে জোড় সংখ্যা নাই, বিজোড় সংখ্যা আছে। জোড় সংখ্যা করতে গিয়ে আমার যে সংখ্যা দ্বারা গুণ করা দরকার সেই সংখ্যা আমরা গুণ করে নিচ্ছি। এখন দর্শক আয়ন সরবরাহ করলে, দর্শক আয়ন সরবরাহ করলে, তখন এখানে হয়ে যাবে জাস্ট তুমি এই আয়নটা কোন কোন যৌগে ছিল তার সামনে সংখ্যাগুলো বসায় দাও। তাহলে 2KMnO4, এখানে সালফিউরিক অ্যাসিড তৈরি করতে 2টা হাইড্রোজেন লাগে, এখানে 16টা হাইড্রোজেন আছে, তাহলে এখানে 8টা সালফিউরিক অ্যাসিড হবে। কয়টা? 8টা সালফিউরিক অ্যাসিড। আর এখানে হচ্ছে যেহেতু ফেরিক Fe2 আকারে আছে, তাহলে এই যে Fe2SO4, তাহলে আমরা যদি এখানে 5 রাখতাম তাহলে কিন্তু এভাবে লিখতে পারতাম না, তাই আমরা 2 দ্বারা গুণ করছি। তারপরে 2MnSO4 প্লাস 8টা পানি প্লাস হচ্ছে পটাশিয়াম। এখন দেখো আমি যাদেরকে অফলাইনে পড়াই তাদেরকে আমরা প্রথমে এটাকে শুরুতে 2 দ্বারা গুণ করে নিই। 2 দ্বারা গুণ করে নিলে তখন পরবর্তীতে এটাকে 5 দ্বারা, এটাকে হচ্ছে 2 দ্বারা গুণ করলেই সমতা হয়ে যায়। তো এখন আমি একটু অন্যনিয়মে করানো শুরু করছি। অন্যনিয়ম করতে গিয়ে আমরা দেখলাম যে এখানে আয়রনটা বিজোড় হলে সমস্যা। বিজোড় হলে কেন সমস্যা আবার বলছি। এখানে যদি আয়রন 5 দাও, এখানে 5 দিতে গেলে আয়রন কটা হয়ে যাবে, 10টা হয়ে যাবে। তাহলে এই জন্য আয়রনটাকে তোমাকে জোড় সংখ্যা নিতে হবে। জোড় সংখ্যা নিলে আমরা যেহেতু এখানে 2 আছে, এখানে 5 আকারে আমরা দিলে 5 দুগুণে 10 হয়ে যাবে। এই জন্য আমরা 2 দ্বারা কি করছি, গুণ করে নিচ্ছি। এভাবেও করা যাবে, অথবা জারণ অর্ধবিক্রিয়ার সময় এখানে 2 দ্বারা গুণ করে দিলে পরবর্তী ধাপে তোমার জন্য ইজি হয়ে যাবে। তো আশা করি তোমরা সমতাগ্রহণটা বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব নেক্সট অঙ্ক। তাহলে এই সমতাকরণ মোটেও কঠিন না। তোমাদের এই যে কেন আমি 2 দ্বারা গুণ করলাম এই বিষয়টা আবার ব্যাখ্যা করি। যে আমরা প্রথমে তো ইলেকট্রন, আমাদের কাজ হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান করা। ইলেকট্রন সমান করে দেখলাম যে আয়রন এখানে আছে 5টা, এই পাশেও 5টা। আয়রন এই পাশে 5টা, ওই পাশে 5টা থাকলে কখনো মিলাইতে পারবো না, কারণ বিক্রিয়ার মধ্যে খেয়াল করে দেখো এই পাশে আয়রনটা Fe2 আকারে আছে। সেই জন্য আমাদেরকে আয়রনটাকে জোড় সংখ্যা নিতে হবে। আয়রনের পরিমাণকে জোড় সংখ্যা নিতে নেওয়ার জন্য আমরা ছোট্ট সংখ্যা 1 দ্বারা গুণ করতে যা আছে তাই থাকবে, তাই 2 দ্বারা গুণ করে দিচ্ছি। কত দ্বারা গুণ করছি? 2 দ্বারা। তো আশা করি বুঝতে পেরেছেন। খুবই সিম্পল, এর চেয়ে বেশি কিছু লেখার দরকার নাই পরীক্ষা। কিন্তু ওই রুলস গুলো মনে রাখতে হবে, কয়টা ইলেকট্রন ত্যাগ করছে, কয়টা কি করছে, গ্রহণ করছে। এবার আসেন আমরা অঙ্কটা করি। তো অঙ্কটা বলছে আকরিকে ভেজালের শতকরা পরিমাণ কত। তো এটা খুবই সিম্পল অঙ্ক, তবে এখানে একটা জিনিস বলা আছে, প্রশ্নের মধ্যে বলা ছিল, সেটা হচ্ছে যে এই কোণার মধ্যে আমরা একটু দেখে দিই যে বি পাত্রের সম্পূর্ণ দ্রবণ দ্বারা এই পাত্রে 30 ml কে তোমার হচ্ছে প্রশমিত করা যায়। বিপাত্রে সম্পূর্ণ দ্রবণ দ্বারা, বিপাত্রে সম্পূর্ণ সরি সম্পূর্ণ
দ্বারা এই পাত্রে 30 ml কে প্রশমিত করা যায়, এরকম একটা অপশন ছিল। এখন আমরা প্রথমেই অঙ্কটা যদি করতে চাই, আমরা বি পাত্রের মূল সংখ্যাকে বের করে নিই। যে এখানে বি পাত্রের মূল সংখ্যা, তো এখানে মূল সংখ্যা হচ্ছে কি 25 ইন্টু 0.02 ডিভাইডেড বাই 1000, এত মূল। 25 ইন্টু 0.02 ইন্টু 1000, তাহলে 25 ইন্টু 0.02 ভাগ হচ্ছে 1000, তাহলে এখানে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -4, 5 ইন্টু 10 টু দি পাওয়ার -4। এখন ঘনং হতে